মুড অফ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে টেনিদা স্পেশাল পর্ব। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টিকটিকির ল্যাজ। গল্পটি আমরা নিয়েছি আদিত্য পুস্তকালয় থেকে প্রকাশিত হর্ষবর্ধন বনাম ঘনাদা টেনিদা বইটি থেকে। গল্পের বিভিন্ন চরিত্রে টেনিদা, প্যালা, ক্যাবলা, পিসিমা ও দত্তগিন্নি। গল্পের সূত্রধার আমি সোহম। শুরু করছি টিকটিকির ল্যাজ। শ্রীকৃষ্ণ তৈরি, শুরু করবেন কিক অফ। পাশে মাইদারা বাঁ পায়ের শট। ক্যাবলাদের বসবার ঘরে বসে রেডিওতে খেলার খবর শুনছিলুম আমরা, মোহনবাগানের খেলা। আমি, টেনিদা আর ক্যাবলা খুব মন দিয়ে শুনছিলুম। দলের হাবুল সেন হাজির ছিল না, সে আবার ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মোহনবাগানের খেলায় হাবলার কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু চেঁচিয়েও বিশেষ একটা সুবিধে হলো না। শেষ পর্যন্ত মোটে একটা পয়েন্ট। আমাদের মন মেজাজ এমনি বিচ্ছিরি হয়ে গেল যে ক্যাবলার মার নিজের হাতের তৈরি গরম গরম কাটলেটগুলো পর্যন্ত খেতে ইচ্ছে করছিল না। এই ফাঁকে টেনিদা আমার প্লেট থেকে একটা কাটলেট পাচার করলো। মনের দুঃখে আমি দেখেও না দেখার ভান করলুম। কিছুক্ষণ উদাস হয়ে থেকে ক্যাবলা বললে, দূর, কিচ্ছু ভালো লাগে না। উফ। টেনিদা হাড়টার শুদ্ধ চিবিয়ে কাটলেটগুলো শেষ করলো। তারপর কিছুক্ষণ খুব ভাবুকের মতো চেয়ে রইল সামনের দেওয়ালের দিকে। একটা মোটা সাইজের টিকটিকি বেশ এক মনে কুপ কুপ করে পোকা খাচ্ছিল। তাকে লক্ষ্য করতে করতে টেনিদা বললে, ওই যে ওই যে ওই যে কি? মোহনবাগান। মোহনবাগান মানে? টিকটিকি মানে টিকটিকির ল্যাজ। খবরদার টেনিদা, মোহনবাগানের অপমান করো না। আরে ধ্যাৎ, কচু পোড়া খেলে যা। বললুম কি, আর কি বুঝলো এ দুটো? এতে এতে বোঝবার কি আছে শুনি? তুমি মোহনবাগানকে টিকটিকি ল্যাজ বলছো? চুপ কর প্যালা, মিথ্যে কুরবুকের মতো বকবক করিসনি। যদি বাবা কচু বনেশ্বরের কথা জানতিস তাহলে বুঝতিস টিকটিকির রহস্য কি। হ্যাঁ, কচুবনেশ্বর, সে আবার কি টেনিদা? সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার, যাকে ফরাসি ভাষায় বলে পুঁদিচেরি। পুঁদিচেরি? সে তো পন্ডিচেরি। আরে সে তো একটা জায়গার নাম। শাট আপ। জায়গার নাম? ভারী ওস্তাদ হয়ে গেছিস যে। আমি বলেছি যে পুঁদিচেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক, ব্যাস। এ নিয়ে তর্ক করবি তো এক চড়ে তোর কানপুরে উড়ে যাবে। রাইট। এবার তাহলে বাবা কচুবনেশ্বরের কথাটা বলি। ঠাকুর দেবতার ব্যাপার, দেখ, খুব ভক্তি করে শুনবি, কিন্তু যদি তক্ক করিস তাহলে। না না টেনিদা, না না, তুমি শুরু করো তো। সেবারে গরমের ছুটিতে সেজ পিসিমার কাছে বেড়াতে গেছি ঘেটু পুকুরে। খাসা জায়গা, গাছে গাছে আম, জাম, কাঁঠাল, কলা। হে হে। হ্যাঁ, শুনেই যে লোভ হচ্ছে গো টেনিদা। ঘুটে পুকুরটা কোথায় টেনিদা? আহ, গল্প থামিয়ে দিস নে তো। ঘুটে পুকুর কোথায় হবে আবার? নিশ্চয়ই গোবরডাঙ্গার কাছাকাছি কোথাও। না, গোবরডাঙ্গার কাছে নয়, রানাঘাট স্টেশন থেকে 12 মাইল দূরে। দিব্যি জায়গা রে। চারিদিকে বেশ শ্যামল প্রান্তর টান্তর, পাখির কাকলি টাকলি কিছুরই অভাব নেই। কিন্তু তারও চাইতে বেশি আছে আম, জাম, কাঁঠাল, কলা। খেয়ে খেয়ে আমার গা থেকে এমনই আম কাঁঠালের গন্ধ বেরুতো যে রাস্তায় আমার পেছনে পেছনে 8-10টা গরু বাতাস শুঁকতে শুঁকতে হাঁটতে থাকতো একদিন তো। কিন্তু না, গরুর গল্প আজ আর নয়, বাবা কচুবনেশ্বরের কথাই বলি। তো হয়েছে কি জানিস, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘেটু পুকুর ফুটবল ক্লাব তো আমায় প্রায় লুফে নিয়েছে। আমি পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, একটা জাঁদরেল সেন্টার ফরওয়ার্ড। সেও ওদের জানতে বাকি নেই। হে হে। দুদিন ওদের সঙ্গে খেলেই বুঝতে পারলুম জানিস, ওদের নাম হওয়া উচিত ছিল বাতাবি নেবু স্পোর্টিং ক্লাব। মানে বাতাবি নেবু পর্যন্তই ওদের দৌড়, ফুটবলে পা ঠেকাতে পর্যন্ত শেখেনি। কিছুদিন তামিল দিয়ে একরকম দাঁড় করানো গেল।
তখন ঘেঁটু পুকুরে পাঁচু গোপাল কাপের খেলা চলছিল। বললে বিশ্বাস করবি নে, আমার তামিলের চোটে ঘেঁটু পুকুর ক্লাব তিনটে গিও টিমকে হারিয়ে দিয়ে একেবারে ফাইনালে উঠে গেল। অবশ্যই সবকটা গোল আমি এগিয়েছিলাম। ফাইনালে উঠেই ল্যাটা বাঁধলো। এদিক থেকে উঠে এসেছে চিংড়িহাটা হিরোজ, মানে এ তল্লাটে সবচেয়ে চাঁদরেল দল। তাদের খেলা আমি দেখেছি। এদের মতো আনাড়ি নয়, একটু আধটু খেলতে জানে। সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিটলে ঘোষ। বল তো দূরের কথা, গোলের ভেতরে মাছি পর্যন্ত ঢুকতে গেলে কপাত করে লুফে নেয়। আর তেমনই তাগড়াই জোয়ান, কাছে গিয়ে চার্জ ফার্জ করতে গেলে দাঁত মুখ আস্ত নিয়ে ফিরে আসতে হবে না। স্পষ্ট বুঝতে পারলুম জানিস, ঘেঁটু পুকুরের পক্ষে পাঁচু গোপাল কাপ নিতান্তই মরিচিকা। ঘেঁটু পুকুর ক্লাব চুলোয় যাক, সেজন্যে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি টেনি শর্মা, খাস পটলডাঙ্গা থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, আসল কলকাতার ছেলে। আমার নাকের সামনে দিয়ে চিংড়িহাটা ড্যাং ড্যাং করতে করতে কাপ নিয়ে চলে যাবে, এ অপমান প্রাণ থাকতে সহ্য করা যায়? তার ওপর 1 মাস ধরে ঘেঁটু পুকুরের আম কাঁঠাল এন্তার খেয়ে চলেছি। একটা কৃতজ্ঞতাও তো আছে, কি বলিস? হ্যাঁ, কিন্তু কি করা যায়? দুপুরবেলা বসে বসে এইসব ভাবছি, এমন সময় শুনতে পেলুম সেজ পিসিমা যেন কাকে কি বলছেন। বসে বসে ভেবে আর কি করবে? বাবা কচু বনেশ্বরের থানে গিয়ে ধন্না দাও। কচু বনেশ্বর, এই বিটকেল নামটা শুনেই কান খাড়া করলুম। সেজ পিসিমা আবার বললেন, বাবার থানে ধন্না দাও। জাগ্রত দেবতা, তোমার ছেলে নির্ঘাত পরীক্ষায় পাশ করে যাবে। গলা বাড়িয়ে দেখলুম পিসিমা দত্তগিনীর সঙ্গে কথা কইছেন। দত্তগিনী বললেন, তাহলে তাই করব দিদি। হতচ্ছাড়া ছেলে 2বার পরীক্ষায় ডিগবাজি খেলে। উনি বলেছেন এবারেও ফেল করলে লাঙ্গলে জুড়ে চাষ করাবেন। দত্তগিন্নির ছেলে চাষ করুক, আমার তাতে আপত্তি নেই। কিন্তু বাবা কচু বনেশ্বরের কথাটা কানে লেগে রইল। আর দত্তগিন্নি বেরিয়ে যেতে না যেতেই আমি পিসিমাকে পাকড়াও করলুম। বাবা কচু বনেশ্বর কে পিসিমা? শুনেই পিসিমা কপালে হাত ঠেকালেন, বললেন, দারুণ জাগ্রত দেবতা রে। গাঁয়ের পূব দিকে কচু বনের মধ্যে তাঁর থান। পয়লা শ্রাবণ ওখানে মৎস্য হয়। কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর ডালনা, কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে তামর ভোগ হয়। টেনিদার গল্প শুনতে শুনতে আমার জানতে ইচ্ছে হলো কচু পোড়াটাই বা বাদ গেল কেন। কিন্তু ঠাকুর দেবতাদের কচু পোড়া খেতে বললে নিশ্চয়ই তারা চটে যাবেন, তাই ব্যাপারটা চেপে গেলুম। জিজ্ঞেস করলুম, কচুর পোলাও কেমন খেতে লাগে টেনিদা? কচু খেলে যা। আমি কি কচুর পোলাও খেয়েছি নাকি যে বলবো? ইচ্ছে হয় পয়লা শ্রাবণ ঘেঁটু পুকুরে গিয়ে কচু খেয়ে আসিস। টিক টিক করিস না বেলা, গল্পটা বলতে দে। তুমি থামো না টেনিদা, চালিয়ে যাও। সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি হলো, বুঝলি কিনা? আর ভেবে দেখ, কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর অম্বল, কচুর কালিয়া, মানে এত কচু ম্যানেজ করা চারটিখানি কথা। আমার তো কচু দেখলেই গা কুটকুট করে। কচু ভোগের বহর দেখে মনে হলো দেবতাটি তো সামান্যই নয়। জিজ্ঞেস করলুম, বাবা কচু বনেশ্বরের কাছে ধর্ণা দিয়ে ফুটবল ম্যাচ জেতা যায় পিসিমা? ফুটবল ম্যাচ বলছিস কি? বাবার অসাধ্য কাজ নেই। এই তো ও বাড়ির মেন্টির মাথায় এমন উকুন হলো যে 3বার ন্যাড়া করে দিয়েও উকুন যায় না। কত মারা হলো, কত কবিরাজি তেল, উকুন যে কেসেই। শেষে মেন্টির মা কচু বনেশ্বরের থানে ধর্ণা দিয়ে আধ ঘন্টা চুপ করে পড়ে থেকেছে। ব্যাস, হাতে টুপ করে কিসের একটা শেকড় পড়লো। সেই শেকড় বেটে লাগিয়ে দিতেই একদিনে উকুন ঝাড়ে বংশে সাপ।
আর মেন্টির যা চুল গজালো সে যদি দেখতিস, একেবারে হাঁটু পর্যন্ত। আমি তড়াক করে লাফিয়ে উঠলুম, বললুম, বাবার থান কোন দিকে পিসিমা? ওই তো সোজা পূব দিক বরাবর, একেবারে নদীর ধারেই। কচু বনের ভেতরে বাবার থান, অনেক দূর থেকেই তো দেখা যায়। তুই সেখানে ধর্ণা দিতে যাবি নাকি রে? তোর আবার কি হলো? না, কিছু হয়নি বলে সোজা পিসিমার সামনে থেকে চলে এলুম। মনে মনে ঠিক করলুম কাউকে জানতে দেওয়া নয়, চুপি চুপি একাই গিয়ে ঘন্টাখানেক ধর্ণা দেব। একটা শেকড় টেকড় যদি পেয়ে যাই বেটে খেয়ে নেব। তারপর কালকের খেলায় আমায় আর পায় কে? ওই ডাক সাইটে বিটলে ঘোষের হাতের তলা দিয়ে তিনখানা গোল ঢুকিয়ে দেব। একটু পরেই রামায়ণ খুলে সুর করে শূর্পণখার নাসাচ্ছেতন পড়তে পড়তে পিসিমা যেই ঘুমিয়ে পড়েছে, আমি সোজা একেবারে কচু বনেশ্বরের খোঁজে বেরিয়ে পড়লুম। বেশি হাঁটতে হলো না। আমবাগানের ভেতর দিয়ে সিকি মাইলটাক যেতেই দেখি সামনে একটা মজা নদী, আর তার পাশেই প্রচুর জঙ্গল। সে কি জঙ্গল! দুনিয়া শুদ্ধ সব লোককে কচু ঘন্ট খাইয়ে দেওয়া যায়। কচু পোড়া খাওয়ানো শক্ত নয় এমন বন সেখানে। আর তারই মাঝখানে একটা ছোট মন্দিরের মতো। বুঝলুম ওইটাই হচ্ছে বাবার থান। বন ঠেলে তো মন্দিরে পৌঁছানো গেল। কচুর রসে গা একটু চিড়চিড় করছিল, কিন্তু ওটুকু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? গিয়ে দেখি মন্দিরে মূর্তি টুর্তি নেই। একটা বেদি, তার ওপর গোটা কয়েক রংচটা নয়া পয়সা, কিছু চাল আর একরাশ কচুর ফুল শুকিয়ে রয়েছে। সাষ্টাঙ্গে প্রণাম করে মন্দিরের বারান্দায় ধর্ণা দিলুম। চোখ বুজে শুয়ে আছি লম্বা হয়ে, হাত দুটো মেলেই রেখেছি সামনে। কোন হাতে টুপ করে বাবার দান পড়বে বলা তো যায় না। পড়ে আছি তো আছি। একরাশ মশা এসে পিন পিন করে কামড়াচ্ছে, কানের কাছে গোটা দুই গুবরে পোকা ঘুরঘুর করছে, কচু লেগে হাত পা কুটকুট করছে, কিন্তু মশা তাড়াচ্ছি না, গা চুলকোচ্ছি না। খালি হাত দুটো সিটিয়ে প্রাণপণে প্রার্থনা করছি, দোহাই বাবা কচু বনেশ্বর, একটা শেকড় টেকড় চটপট ফেলে দাও, চিংড়ি হাটার বিটলে ঘোষকে ঠান্ডা করে দিই। বেশি দেরি করো না বাবা, গা হাত পা ভীষণ চুলকোচ্ছে আর দারুণ মশা। আর তাছাড়া থেকে থেকে বনের ভেতর থেকে কে যেন খ্যাক খ্যাক করে ডাকছে। যদি পাগলা শেয়াল হয় তাহলে এক কামড়েই মারা যাবো বাবা। দোহাই বাবা, দেরি করো না, যা দেওয়ার দিয়ে দাও। কচু বনেশ্বর কুইক, কচু বনেশ্বর কুইক। যেই বলেছি অমনি বাঁ হাতে কি যেন একটা টপাস করে পড়লো। ইউরেকা বলে চেঁচিয়ে উঠতেই দেখি শেকড়ের মতোই কি একটা পড়েছে বটে, কিন্তু এ কি? শেকড়টা তুরুক তুরুক করে অল্প অল্প লাফাচ্ছে যে। মন্ত্রপুত জ্যান্ত শেকড় নাকি? আর তখনই মাথার ওপর ট্যাক ট্যাক ট্যাকাস করে আওয়াজ হলো। দেখি দুটো টিকটিকি দেওয়ালের গায়ে লড়াই করছে, আর তাদেরই একটার ল্যাজ নেই, মানে মারামারিতে খসে পড়েছে। রহস্যভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গেই। তাহলে আমার হাতে শেকড় পড়েনি, পড়েছে টিকটিকির কাটা ল্যাজ। টিপে দেখলুম রবারের মতো, আর অল্প অল্প নড়ছে তখনও। দুর্বুদ্ধি হলে যা হয়। ভীষণ রাগ হয়ে গেল আমার। মনে হলো বাবা কচু বনেশ্বর আমায় ঠাট্টা করলে। এতক্ষণ পায়ের কুটকুটানি আর মশার কামড় সহ্য করে শেষে কিনা টিকটিকির ল্যাজ। গোঁ গোঁ করে উঠে পড়লুম। তখনই আবার সেই শিয়ালটা খ্যাক খ্যাক করে ডেকে উঠল। মনে হলো এখানে থাকাটা আর ঠিক নয়। মন্দির থেকে নেমে কচুবন ভেঙে সোজা বাড়ি চলে এলুম। হাত সের সর্ষের তেল মেখে 1 ঘন্টা পরে পায়ের চুলকুনি খানিকটা বন্ধ হলো। টেনিদা এই পর্যন্ত বলতে আমি আর ধৈর্য রাখতে পারলুম না। ফস করে জিজ্ঞেস করলুম, সেই টিকটিকির ল্যাজটা কি হলো?
থাম না, আগে থেকে কেন বাগড়া দিচ্ছিস? ফের যদি কথা বলবি তাহলে দেওয়ালের ওই টিকটিকি পেড়ে তোর মুখে পড়ে দেব। ছেড়ে দাও ওর কথা। তুমি তুমি বলো তো, তুমি বলো। বলার আর আছে কি? হ্যাঁ, ভুল যা হয়ে গেল তার শাস্তি পেলুম পরের দিনই। স্কুলের মাঠে পাঁচু গোপাল কাপের ফাইনাল ম্যাচ। ঘেটুপুকুর ক্লাবকে বলেছি প্রাণ দিয়েও কাপ জিততে হবে। আর সত্যি কথা বলতে কি, বাতাবি নেবু স্পোর্টিং ক্লাব সত্যি সেদিন ভালো খেলেছিল। এমনকি আমরা হয়তো দু একটা গোলও দিয়ে ফেলতে পারতুম যদি না ওই দুরন্ত দুর্ধর্ষ বিটলে ঘোষটা থাকতো। আমাদের গোলকিপার প্যাঁচাও খুব ভালো খেলেছে, দুবার সেভ করেছে, একবার মতো। হাফ টাইম পর্যন্ত ড্র, কিন্তু বুঝতে পারলুম ঘেটুপুকুরের দম ফুরিয়ে আসছে। পরের 25 মিনিট ঠেকিয়ে রাখা শক্ত হবে। হাফ টাইম হওয়ার আগেই আমি একটা মতলব এঁটে ফেললুম। মাঠের ধারে বাদাম গাছ থেকে হাওয়ায় পাতা উড়ে উড়ে পড়ছিল, তাই দেখেই প্ল্যানটা এলো। মানে মতলবটা মন্দ নয়, কিন্তু জানিস তো, মরি ওরি পারি যে কৌশলে। হাফ টাইম হতেই সেজ পিসিমার বাড়ির রাখাল ভেটকির কানে কানে আমি একটা পরামর্শ দিলুম। ভেটকিটা দেখতে বোকাশোকা হলে কি হবে, বেশ কাজের ছেলে। শুনেই একগাল হেসে সে দৌড় মারল। আবার খেলা আরম্ভ হলো। হাওয়ায় বাদামের পাতা উড়ে আসছে, আমি আর চোখে তা দেখছি আর ভাবছি ভেটকি কখন আসে। এর মধ্যে চিংড়িহাটা আমাদের দারুণ চেপে ধরেছে, জান কবুল করে বাঁচাচ্ছে প্যাঁচা। আমিও ফাঁক পেলে ওদের গোলে হানা দিচ্ছি, কিন্তু বিটলে ঘোষটা যেন পাঁচিল হয়ে গোল আটকাচ্ছে। আমি শুধু ভাবছি ভেটকি গেল কোথায়। অনেক দূর থেকে একটা বল গড়াতে গড়াতে আমাদের গোলের দিকে চলেছিল। একটা কোড়ে আঙ্গুল আলতো করে ছুঁয়েও তাকে আটকানো যায়, কিন্তু এ কি ব্যাপার! হঠাৎ প্যাঁচা হালদার দারুণ চিৎকার করে শূন্যে লাফিয়ে উঠল, প্রাণপণে পা চুলকোতে লাগলো, আর সেই ফাঁকে সোজা গোল হয়ে গেল। শুধু কি প্যাঁচা হালদার, ফুল ব্যাগ কুচো মিত্তির লাফাতে লাফাতে সেই যে বেরিয়ে গেল আর ফিরলই না। প্যাঁচা সামনে পা চুলকোতে লাগলো, আর পরপর আরো 4টে গোল হয়ে গেল। মানে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিল বলা চলে। হয়েছে কি জানিস, ভেটকিকে বলেছিলুম গাছ থেকে একটা লাল পিঁপড়ের বাসা নিয়ে এসে উড়ো পাতার সঙ্গে ওদের গোলের দিকে ছেড়ে দিতে, তাহলেই বিটলে ঘোষ একেবারে ঠান্ডা। ভেটকি দৌড়ে গেছে, বাসাও এনেছে, কিন্তু ওটা এমন বেল্লিক যে হাফ টাইমে সাইড বদল হয় সে আর খেয়ালই করেনি। একেবারে প্যাঁচা হালদারের গায়েই ছেড়ে দিয়েছে। যখন টের পেয়েছে তখন আর কিন্তু কচু বনেশ্বরের টিকটিকি ল্যাচ? আরে আসল দুঃখ তো সেইখানেই রে। চিংড়িহাটা যখন কাপ নিয়ে চলে গেল তখন পরিষ্কার দেখলুম ওদের ক্যাপ্টেন বিটলে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্পি মারা। তাতে কি হলো টেনিদা? তাইতেই সব, নইলে কি ভেটকিটা এমন ভুল করে বিটলের বদলে প্যাঁচার গায়ে পিঁপড়ের বাসা ছেড়ে দেয়? সবই সেই বাবা কচু বনেশ্বরের লীলা। কিছুই বুঝতে পারলুম না, হাঁ করে চেয়ে রইলুম টেনিদার মুখের দিকে। আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে, আরে বাবার থান থেকে বেরিয়েই দেখি সামনে নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারা জামা কাপড় শুকোতে দিয়েছে। হাতে টিকটিকের ল্যাজটা তখনও ছিল। কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুঁজে দিয়েছিলুম, আর সেই প্যান্টটায় নীল রঙের একটা তাপ্তি মারা ছিল। ঠিক তখনই মাথার ওপরের টিকটিকিটা ডেকে উঠল। আজ আপনি শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টিকটিকির ল্যাজ। টেনিদার চরিত্রে সৌগত, ক্যাবলার চরিত্রে শ্রমিক, পিসিমা ও দত্তগিন্নি পারমিতা,
বেলা, গল্পের সূত্রধার, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন আমি সোহম। শেষ হলো টিকটিকি ল্যাচ। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে মুড অফ।